নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন বিপুল মজুমদারের কমেডিয়ান রামু। শুরু হচ্ছে আজকের গল্প কমেডিয়ান রামু। তেপান্তরের মাঠে হু হু হাওয়া বইছে। নির্জন মাঠের এক প্রান্তে ছোট ছোট টিলার মতো দাঁড়িয়ে থাকা অশ্বত্থ বট আর মেহগনির ডালে ডালে শুধু ফিসফাস আর ফিসফাস। একটু আগে মাঠের মাঝখানে ধুলো উড়িয়ে যারা তাণ্ডব নাচছিল তারা সব থমকে দাঁড়িয়েছে। চারপাশে হি হি খি খি হাসি নিমেষে উধাও। গাছের ডালে ডালে চ্যাংড়াগুলির হুটোপুটিও থেমে গেছে। কমেডিয়ান রামুর কান্না শুনে সকলেরই যার পরনায় বিস্মিত। 7 দিন ঘুম মেরে থাকার পর হঠাৎ করে কান্নার ভেঙে পড়ল রামু। তার বুক ফাটা আর্তরব তেপান্তরে মাঠ ঘাট ডিঙিয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই কদিনে কেউ তার ধারে কাছে যায়নি। সোজা কথা হলো, কাউকে সে কাছে ঘেঁষতে দেয়নি। এমনকি কুশল বিনিময়ের জন্য সর্দার এগিয়ে গেলেও তাকে সে হাঁকিয়ে দিয়েছে। পরিস্থিতি বড্ড ঘোরালো। তেপান্তরের মাঠে রামুকে প্রথম ঢুকতে দেখে ভূত পেতনিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। উল্লাসে ফেটে পড়েছিল চ্যাংড়ার দল। বিষয়ের শেষ বিন্দুতে পৌঁছে চ্যাংড়াদের একজন বলে উঠেছিল, লে হালুয়া। কমেডিয়ান রামু আমাদের মধ্যে, যার একটা কথা যেন হাসির একটা বম, অ্যাটম বম। অঙ্গভঙ্গি দেখলে হাসির চোটে পেটে খিল ধরে যায়। নায়কের সমতুল্য সেই গ্রেট রমেন দত্ত শেষ পর্যন্ত কিনা তেপান্তরের মাঠে খবর রটতেই রামু দর্শনের জন্য ভূত পেতনিদের মধ্যে রীতিমতো ঠেলা ঠেলি লেগে গেল। ভিড় ঠেলে সর্দারই প্রথম এগিয়ে গিয়েছিল। তেপান্তরের ভূতের মহল্লায় তোমায় স্বাগতম রামু। রামুর মুখে এক তিল হাসি নেই। তার ভূতরে মুখখানা বিষাদে পরিপূর্ণ। অনিচ্ছা সত্ত্বেও একখানা হাত বাড়িয়ে দিয়ে সে বলেছিল, মন মেজাজ একদম ভালো নেই আমার। কেউ যেন কোনো রকম বিরক্ত না করে সেটা দেখবেন তো। সর্দারের নির্দেশ অনুযায়ী কেউ বিরক্ত করেনি। ভিআইপি বুথ বলে কথা। মেহগনির মগডালে 7 দিন ধরে রামগরুড়ে ছানা হয়ে বসেছিল রামু। সর্দারের হুকুমে কেউ ধারে কাছে ঘেঁষেনি। দূর থেকে শুধু সম্ভ্রম মাখানো দৃষ্টি ছুড়ে দিয়েই ক্ষান্ত ঠেকেছে। সবাই রেখেছে 7 দিন ধরে। রামু শুধু ভেবেছে আর ভেবেছে। গাল থেকে হাত যেন আর সরতেই চায় না। প্রাণবন্ত রসিক মানুষটা ভূত হয়েই এমন বদলে গেল কেন? সেই রহস্য উদ্ধারে ভূতেরা দারুণ ব্যস্ত। তেপান্তরে মাঠ জুড়ে কদিন ধরে সেই নিয়েই কেবল গবেষণা। তারই মধ্যে সবাইকে চমকে দিয়ে হঠাৎ রামু কেঁদে উঠল। হাসির রাজা রামু কাঁদছে। ভূতেরা নিমেষে সব বাক্যহারা হয়ে পড়ল। কৌতূহলী ভূতের সর্দার কাঠির মতো লম্বা লম্বা ঠ্যাং ফেলে এগিয়ে গেল। তোমার কিসের দুঃখ রামু? আমায় বলো তো, দেখি যদি কিছু বিহিত করতে পারি। সর্দারের ও সহানুভূতি মাখানো কথা শুনে মেহগনি পাতায় চোখ মুছে ভাঙা গলায় রামু বলল, অকালে কে আমায় পটল তুলিয়ে দিল গো সর্দার। পেছন থেকে ধাক্কা মেরে কে আমায় নিচে ফেলে দিল। 7 দিন ধরে সেই নিয়েই খালি ভেবে মরলাম। কুল কিনারা কিছু না পেয়ে শেষ পর্যন্ত কাঁদতে বসেছি। সবাই বুঝতে পারলো ব্যাপারটা। কমেডিয়ান রামুকে অর্থাৎ রমেন দত্তকে কেউ একজন উঁচু জায়গা থেকে ফেলে দিয়েছে নিচে। পেছন থেকে ধাক্কা মেরেছে। আর তার দরুনই চন্দ্রবিন্দু যুক্ত রামুর তেপান্তরে মাঠে উদয় হওয়া। সর্দারের ঝোলা চোয়াল আরও খানিকটা ঝুলে পড়লো। কোথা থেকে নিচে পড়লে? কোনো বহুতল বাড়ির ছাদ থেকে নাকি? রামু মাথা ঝাঁকালো। আরে না 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 না, দার্জিলিং পাহাড়ের ওপর থেকে। ধাক্কা খেয়ে ছিটকে খাদের মধ্যে পড়ে গেলাম যে। জিভ দিয়ে চুপ চুপ করে শব্দ করলো সর্দার। তারপর দুঃখী দুঃখী মুখ করে বলল, দার্জিলিংয়ে গিয়েছিলে কি করতে? রামুর মুখে বিরক্তি। কি আবার করবো, শুটিং করতে গিয়েছিলাম। সিনেমার নাম লম্পে জম্পে হিরকম্প। সিনেমার নাম শুনে চ্যাংড়া ভূতেরা খাঁ খাঁ করে সমস্বরে হেসে উঠল। সর্দার তাদের এক ধমকে চুপ করিয়ে দিয়ে বলল, হাসির ছবি বুঝি? মাথা নাড়ল রামু।
তা তো বটে, মেন রোলটা আমারই ছিল যে। চ্যাংড়া এক মামদো ভূত ভিড়ের মধ্যে থেকে গলা বাড়িয়ে বলল, গল্পটা একটু শোনাবেন দাদা? সঙ্গে সঙ্গে রামুর মেজাজ তিরিক্ষে দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠল, আমি মরছি আমার জ্বালায়, আর উনি এসেছেন সিনেমার গপ্প শুনতে পেঁয়াজি পায়া। হ্যাঁ, কে আমায় আচমকা ধাক্কা মেরে খাদে ফেলে দিল সেটা না জানা পর্যন্ত ন গপ্প ন কিছু। গত বছর বাংলায় বেস্ট কমেডিয়ান প্রাইজ জিতেছি। এবার এই ছবিতে এমন ফাটাফাটির রোল ছিল যে রাষ্ট্রপতি প্রাইজটা কেউ আটকাতে পারছো না। হায় 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 হায়, কে আমার এমন সর্বনাশ করে দিল রে। কথা শেষ করে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে বসে বলল রামু। রামুর শোকে সকলেই মর্মাহত। নরম প্রাণের হাড় গিলে শাকচুন্নিটা রামুর দুঃখে হাও মাও করে কেঁদে এক প্রস্তুত একাকার। সর্দারের চওড়া কপালে অজস্র ভাঁজ, লিখলিখে আঙুলগুলি দিয়ে চকচকে ডাকে। বার কয়েক টোকা মেরে বলল, কিন্তু না রামু, রহস্যের সমাধানের জন্য এক্ষুনি আমি গোয়েন্দা লাগিয়ে দিচ্ছি। পুলিশের এক ঝাড়ু গোয়েন্দা ভূত হয়ে আমাদের এখানে মজুদ রয়েছে, তাকে আমি ফিট করে দিচ্ছি। দুদিনেই রহস্যের জট খুলে যাবে। সর্দারের কথায় রামুর কান্না থেমে গেল। হবে বলছেন? সর্দার হাসলো। আলবাত হবে। তারপর ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে হাঁক পারল, কোথায় গেলে হে উমাপতি? শুনেছি মনুষ্য জীবনে অনেক কেস নাকি তুমি তড়ি মেরে সলভ করে দিয়েছো। এবার দেখাও দেখি তোমার কারিগরি। রামুর মুখের হাসিটা এবার ফিরিয়ে দাও দেখি বাছা। উমাপতি নামে ব্রহ্মদত্তি থপ থপ করে এগিয়ে এলো। এক গাল হেসে বলল, 7 দিনের মধ্যে কেস সলভ হয়ে যাবে, নো প্রবলেম। পুলিশ ভূতের আশ্বাস শুনে রামুর মুখে হাসিও ফুটল। একটু আগে ফাজলামি করা মামদোটা রামুকে চিরিক করে এক চিলতে হাসতে দেখে তার পাশে দাঁড়ানো স্কন্দকাটাকে বলল, গুরুকে দেখলেই কেমন হাসি পায় মাইরি। এতক্ষণ সত্যি সত্যি কাঁদছিল নাকি নকশা করছিল কে জানে। স্কন্দকাটা মামদোর পাঁজরে কোনো এর গুঁতো মেরে বলল, চুপ কর। সর্দারের কানে গেলে তেপান্তরে মাঠ ছাড়া করবে। মামদো ভূত দীর্ঘশ্বাস ফেলল। কপাল খারাপ মাইরি, ভেবেছিলাম গুরুকে পেয়েছি, যখন তখন বড় মাপের একটা জলসা নামাবো। দূর দূর দূর, সব কেমন জগা খিচুড়ি পাকি গেল। কতদিন যে প্রাণ ভরে হাসিনি। 7 দিন পর তেপান্তরে মাঠ আবার সরগরম হয়ে উঠল। কটা দিন বাইরে বাইরে ঘোরার পর পুলিশ ভূত আবার তেপান্তরে মাঠে এসে হাজির। মুখখানা কেমন যেন শুকনো শুকনো। রামুকে সঙ্গে নিয়ে আগ্রহ ভরে দৌড়ে এলো সর্দার। কাজ হলো উমাপতি। ব্রহ্মদৈত্য উমাপতি হাত কচলাতে থাকলো। জন্ডিস কেস। 7 দিন ধরে চোরকির মতো ঘোরাঘুরি করেও তেমন ফায়দা হলো না। কলকাতার কাগজগুলিতে দেখলাম রামুকে নিয়ে তোলপাড় চলছে। কাগজওয়ালাদের সন্দেহ রামু সুইসাইড করেছে। ব্রহ্মদৈত্যর কথা শুনে লাফিয়ে উঠল রামু। সুইসাইড করি আমি? সামনে উজ্জ্বল ভবিষ্যতের বাচ্চানি, রাষ্ট্রপতি পুরস্কার, অস্কার সব এক এক করে হাতের মুঠোয় এসে যাওয়ার সম্ভাবনা ছিল। সে আমি কিনা যত সব আজগুবি সন্দেহ। সর্দারের মুখে বিরক্তির ছাপ। খবরের কাগজের রিপোর্ট দেখেই ফিরে এলে। কচুপড়া তদন্তটা কি করলে শুনি? মিনমিন করে উঠল পুলিশ বোধ। কুলু একটা পেয়েছি বটে। দার্জিলিং পাহাড়ের মাথায় যে জায়গায় দাঁড়িয়ে রামু একা একা প্রকৃতির শোভা দেখছিল, তার আশেপাশে ঘোরাঘুরি করবার সময় ঝোপঝাড়ের মধ্যে একটা ক্যামেরা কুড়ি পেয়েছি। কোডাক কোম্পানির ওই ক্যামেরার গায়ে খুদে খুদে বাংলা হরফে খোদাই করা রয়েছে, অশোক রায়, ব্যারাকপুর। ক্যামেরায় ফিল্ম গোল্ড করা।
নেগেটিভ খুলে দেখলাম গোটা 10 মাত্র ছবি তোলা হয়েছে। তার মধ্যে একটা ছবি খুব সম্ভবত রামুর। ছবিটা রামুর পিছন দিক থেকে তোলা, টাকটা চকচক করছে। আমার অনুমান ক্যামেরার মালিক ধাক্কা মারার ঘটনাটা দেখলেও দেখতে পারে। ছবির কথা শুনে লাফ দিয়ে বোম্বদতি ঘাড়ের ওপর এসে পড়লুম। রামু, ফিল্মটা আছে, দেখি 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 দেখি। নেগেটিভটা খুলে রামুর চোখের সামনে ঝুলিয়ে দিল পুলিশ বুথ। উমাপতি, ভূতেরা ডেভেলপ না করা নেগেটিভ দেখেও সব কিছু বুঝতে পারে। সন্ধানী চোখ মিলে অনেকক্ষণ যাবৎ নেগেটিভগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর রামু বলল, হ্যাঁ, ছবির এই মানুষটি আমি ছিলাম বটে, কিন্তু এতে খুনের কি কিনারা হবে? সর্দার বলল, ক্যামেরার মালিকের কোনো খোঁজ পাওয়া গেছে? হতাশভাবে কাজ জাগালো পুলিশ বুথ। না, অনেক তো খুঁজলাম, তবুও। সর্দারের গলাতেও হতাশা। তাহলে উপায়? ব্রহ্মদত্তি পানসে হাসলো। হাল আমি ছাড়ছি না, আর কটা দিন দেখি। দিন চারেক বাদে এক ছোকরা ভূতকে সঙ্গে নিয়ে আবার পুলিশ ভূত উমাপতি এসে হাজির। মেহগনির মগডালে সপারিষদ বসে থাকা সর্দারের সামনে গিয়ে সে বলল, সর্দার, এ সেই অশোক রায়, ক্যামেরার মালিক। সর্দারের পাশে বসে থাকা রামু পুলিশ। লালটু চমকে উঠে বলল, শিল্পী লেডি ক্যানিংয়ের সমাধির এই দুরবস্থা। এবার রামশরণ নড়ে চড়ে বসল, বলল, সে এক ইতিহাস। লেডি ক্যানিংয়ের হঠাৎ শখ হলো পাহাড়ি, নদী, বনভূমি সব নিয়ে তিনি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবেন। বড়লাটের পত্নী বলে কথা, অতএব তার ইচ্ছা পূরণে দেরি হলো না। স্থির হলো তিনি রং তুলি আর ক্যানভাস নিয়ে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে যাবেন। ডুয়ার্সকেই তিনি শিল্প প্রকৃতির স্থান হিসাবে বেছে নিলেন। ডুয়ার্স মানে পাহাড় ঘেরা সবুজ বনভূমি। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা জলের ধারায় তিস্তা, মহানন্দা, করলা, তোরসা সহ ছোট বড় কত নদী, নানা প্রজাতির গাছগাছরা আর লতাগুল্মের বিচিত্র শোভা। তারই মধ্যে ঘন সবুজ চা বাগিচা। দলে দলে পাহাড়ি মেয়ে পুরুষ চা পাতা তুলছে। শিল্পীর রং তুলিতে একের পর এক ছবি ধরা পড়ে। ছবির স্বপ্ন আর সাধনা লাটগিন্নিকে অন্য এক জগতে নিয়ে যায়। লালটুর মতো নৈশ প্রহরীরাও রামশরণের কথাগুলো হাঁ করে গিলছিল। নৈশ প্রহরী লাট বাগানের কর্মী হলেও এসব কথা তার জানা ছিল না। বলল, এমন গুণী লাট সাহেব বাও এদেশে ছিলেন? রামশরণ স্মিত হাসি হেসে মাথা নাড়ল, বলল, দুর্ভাগ্য, শিল্পী লাট সেভার ওই ডুয়ার্স যাওয়াটাই কাল হলো। দিনের পর দিন ছবি আঁকার আনন্দে যখন তিনি আপ্লুত, হঠাৎ একদিন তার হাতের তুলি মাটিতে পড়ে গেল। তার সারা শরীরে কাঁপুনি দেখা দিল। হাত বাড়িয়ে তিনি তার তুলিটি তুলতে পারলেন না। লালটুর চোখে উদ্বেগ ফুটে উঠল। কেন, কি হয়েছিল লাট সাহেবার? রামসন বলল, দিনের পর দিন ডুয়ার্স বনাঞ্চলের আবহাওয়ায় অসাবধানতা ও অনিয়মে থাকার ফলে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। তারপরও ছবি আঁকার নেশা ছাড়তে চান না। কিন্তু রং তুলি নিয়ে ক্যানভাসের সামনে বসবেন কি, তার আগেই ভাল্লুকের জ্বরে তার সারা শরীর কাঁপুনি দেখা দেয়। আনন্দের মধ্যেও নিরানন্দ, তৃপ্তির মধ্যেও অতৃপ্তি ফুটে ওঠে তার চোখে মুখে। তারপর একদিন ম্যালেরিয়া আক্রান্ত শিল্পী ক্যানভাস তুলি রং নিয়ে কলকাতার রাজভবনে ফিরে এলেন। কিন্তু লাটগিন্নির সঙ্গে তো নিশ্চয়ই অনেক ডাক্তার রাজকর্মী ছিলেন। তারা সঙ্গে সঙ্গে ম্যালেরিয়ার চিকিৎসা করেননি? প্রশ্ন রাখি লালটু। রামশরণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লাট সাহেবা তো প্রথমটায় কাউকে কিছু বলেইনি। তার ধারণা ছিল হিমালয়ের হিমেল হাওয়ায় তার হাত পা কাঁপছে, অন্য কিছু নয়। তাই সেই শীত দূর করতে তিনি শুধু ঘন ঘন চা কফি পান করতেন। রামশরণের গলা ভার হয়ে এলো, বলল, রাজভবনে নামি ডাক্তার ডাকা হলো, চিকিৎসাও চলল, কিন্তু তখনকার দিনে নাকি ম্যালেরিয়া সারানোর মতো ওষুধ আবিষ্কার হয়নি। তাই শেষ পর্যন্ত গুণী
লাটগিন্নি লেডি ক্যানিং কলকাতার লাটভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নৈশ প্রহরী আর লালটুও রামশরণের কথায় শোক সন্তপ্ত হলো। লালটুর প্রশ্নের উত্তরে রামশরণ জানালো, লাটগিন্নি বুঝেছিলেন তার জীবনদ্বীপ নেবে আসছে, তাই শেষ সময় তিনি স্বামীকে বলেছিলেন, আমার মরদেহ যেন ব্যারাকপুরের লাটবাগানে গঙ্গার তীরের প্রাচীন বটবৃক্ষের নিচে সমাধিস্থ করা হয়। মৃত্যুর পরে ওটাই হবে আমার শান্তির নীর। রামশরণের কথা শেষ হতে না হতে লালটুর চোখে পড়ল অদূরবর্তী সেই শ্বেত পাথরের ফলকটির ওপরে। আশেপাশে জঙ্গলে ঘেরা ফলকটি ততক্ষণে আরও ঘন অন্ধকারে ডুবে গেছে। লাটবাগানের নৈশ প্রহরীর চোখে মুখেও তখন একটা আতঙ্কের ছায়া ভেসে উঠল। লালটুর মতো সারা শরীর কেমন যেন ভারবার মনে হলো। রামশরণ অভিজ্ঞ মানুষ, সেও কেমন যেন হতভম্ব। তার চোখ গিয়ে পড়ল নৈশ প্রহরীর হাতের টর্চটির উপর। নির্জন নিস্তব্ধ বিশাল টর্চটা টেনে নিয়ে অদূরের শিল্পী সমাধির ওপর আলো ফেলল। গাঢ় অন্ধকার ভেদ করে শ্বেতপাথরের ফলকটি উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধকারে কিছু প্রাণী সশব্দে ছুটে পালালো। বিশাল বটবৃক্ষে আশ্রয় নেওয়া পাখির ডানার ঝাপটায় চারিদিক এক অদ্ভুত শব্দের ঐক্যতান শুরু হলো। তার মধ্যে আবার সেই করুণ সুর ভেসে এলো। এ যেন এক দীর্ঘশ্বাস ভরা করুণ সুরের বিলাপ। লালটু নৈশ প্রহরীকে জড়িয়ে ধরে ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল। নৈশ প্রহরীরাও তখন ভয়ে থরথর করে কাঁপছে। বিষাদ বিষণ্ণ আর ভয়ার্ত পরিবেশে রামশরণও কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তার মুখেও কোনো কথা সরছিল না। হাতের টর্চটি সে নিভল না। টর্চের আলোয় আলোকিত বারান্দার বসে আপন মনে বলে চলল, শিল্পী লাট সাহেবার অতৃপ্ত আত্মায় হয়তো তার প্রিয় বটবৃক্ষ আর কবরের আশেপাশে এই ঘোর সন্ধ্যায় ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। শেষ হলো আজকের সমগ্র পর্ব কবরের কান্না। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।